কেত মারছি না, আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে রোড প্রেজেন্স। সবাই বুলেট বলেই ডাকবে, মেটিওর কেউ বলবে না। হাই ফোকস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য ট্রাভেলার মঙ্ক। পুরনো টি শার্ট, পুরনো জিন্স, পুরনো টুপি, পুরনো জুতো আর পুরনো মেটিওর। এটা হলো 4 বছরের পুরনো মেটিওর স্টেলার ভার্সন 2.19 লাখ। ছোটবেলা থেকে শখ ছিল একটা ক্রুজার বাইক চালানোর। সবচেয়ে ওর কাছাকাছি এবং আমার বাজেট ফ্রেন্ডলি ছিল থান্ডারবার্ড 350X। আমি টেস্ট ড্রাইভ দিয়ে ওটাকে ত্যাগ করে এসেছি। তারপরে যখন যে সিরিজ লঞ্চ করে, আমি প্রথম দিন টেস্ট ড্রাইভ দিয়ে এই গাড়িটি চুজ করেছিলাম। কেন? মোটামুটি ক্রুজিং স্পিড, স্মুথনেস, আমার যে হাইট 5.5 ফুট, নিচে সেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। সো এইগুলোর উপর সব শ্যুট করাতেই আমি মেটিওরটা নিয়েছি। 2024 জুন মাসে আমি গেছি স্পিতি ভ্যালি। তার আগের বছর মানে 23 এপ্রিলে আমি গেছিলাম অরুণাচল। তার আগে গেছি নর্থ সিকিম। তার আগে আমি ঘুরে এসেছি পুরো মেঘালয়। মানে আমার যে টোটাল ওডোমিটার 25,000 কিলোমিটার, তার প্রায় পুরোটাই আমি হাইওয়েতে পাহাড়ে এইভাবে কাটিয়েছি। আর এর মধ্যে ছোটোখাটো ট্রিপ তো আছেই, ঝাড়খণ্ড, উড়িষ্যা, দার্জিলিং, দলমা। আমার হাইট 5.5, খুবই কম জানি আমি, কিন্তু আমার থেকেও আমার বাইক আরও ছোট। দেখতেই পাচ্ছ, যদিও এই পাশে রাস্তার জন্য একটু উঁচু, কিন্তু আমি ভালোভাবেই পা পেয়ে গেছি। 1 নম্বর প্রো যেটা বাইকের জন্য সবচেয়ে দরকারি, সেটা হচ্ছে এর ব্যালেন্স। টোটাল গাড়ির ওয়েট ডিস্ট্রিবিউশন। সে এখানে পিলিয়ন থাক, পিছনে লাগেজ থাক, হোয়াট এভার বি ইট, কোনো সমস্যা নেই। কখনোই মনে হয় না পিছনে কেউ বসে আছে। 2 নাম্বার প্রোস। সিটিং, এটা কোনো মডিফাইড সিট না, নর্মাল সিট। তুমি যদি আরো শর্ট হাইট হও, সিট আরো নিচু করা যাবে। আর যদি টুরিং সিট লাগাও, সেটা আরো কমফোর্টেবল। বাট এই সিটে আমি অনেক দূর ঘুরে ফেলেছি। ইভেন 23 অক্টোবরের দিকে আমি নেপালের মুক্তিনাথও ঘুরে এসেছি, ঠিক আছে? তো সেখানেও আমার পিছনের কোনো সমস্যা হয়নি। সিটের কুশনিং ইজ ভেরি গুড। 3 নাম্বার পোস্ট, কিতনা পিতা হ্যায়, বাট এ সত্যি খুব কম খায়। আমি যত ট্যুর করেছি বা রাইড করেছি, অন অ্যান এভারেজ হাইওয়ে আর পাহাড় মিলিয়ে আমি 40 মাইলেজ পেয়েছি। প্রায় 43 কিলোমিটার, 44 কিলোমিটার পার লিটারও আমি পেয়েছি। হ্যাঁ, তুমি এক্ষেত্রে বলতেই পারো সামান্য এরও থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, যেহেতু নিজের পয়সায় কেনা, নিজেরই বাইক। তো সেই হিসাবে 1 লিটার তেল ঢেলে কতক্ষণ চলে সেটা আমি টেস্ট করিনি। তো তুমি ভাবতেই পারো 40 কিলোমিটার পার লিটার, ইটস আ হিউজ মাইলেজ। এটা হলো আমার 4 নাম্বার প্রোস, গিয়ার রেশিও। একে নিয়ে যেতে হয় পাহাড়ে, আর পাহাড়ে যাওয়ার জন্য গিয়ার রেশিও একটা ভাইটাল ব্যাপার। কেন কি, ওখানে শর্ট টার্ম থাকবে যেখানে তোমার টর্কেরও দরকার, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আমাদের ফার্স্ট, সেকেন্ড বা থার্ড গিয়ারেই চলতে হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে তুমি 50 অব্দিও চলে যেতে পারো উইথাউট এনি ইঞ্জিন স্ট্রেস। সে তোমার সিটিতে রাইডিং এ ঘন ঘন হোক, জ্যামের মধ্যে হোক বা পাহাড়ে হোক, তোমাকে তাড়াতাড়ি কিন্তু গিয়ার শিফট করতে হবে না। আর যখন তুমি পাহাড়ে যাবে, আফিলে চড়বে, তখন বুঝতে পারবে ফার্স্ট গিয়ারের মাহাত্মটা কি। গাড়ি আরামসে উঠে যাবে, আরামসে। 5টা হচ্ছে ইঞ্জিন স্মুথনেস। এটা হচ্ছে যে সিরিজের ইঞ্জিন। সালে থান্ডারবার্ড যে জন্য বারণ করেছিলাম, মানে রিজেক্ট করেছিলাম, সেটা হচ্ছে এর হ্যান্ডেলবার, ট্যাঙ্ক এবং ফুট প্যাক খুব ভীষণ ভাইব্রেশন এসেছিল, কিন্তু স্মুথ ওয়ান, খুবই স্মুথ। বাট স্মুথনেস পেতে গেলে তোমাকে এখানে গিয়ার রেশিও ঠিকঠাক মেনটেন করতে হবে। মানে আমি যেমন যেটা করি, থার্ড গিয়ারে আমি 40-র উপরে যাই না, ফোর্থ গিয়ারে 60, অ্যান্ড দেন ফিফথ গিয়ারে 80 to 90। তো ইঞ্জিন আপ টু 80 বাটার স্মুথ, 80 থেকে 90 সামান্য ভাইব্রেশন ফিল হয়, 90 থেকে 120 অব্দি আমি ট্রাই করেছি, ইটস গুড এনাফ। সেক্ষেত্রে সামান্য একটু হালকা পায়ে একটু বাজিং আসে। বাট তুমি যদি রাইডিং শু বা নর্মাল শু পরো এবং গ্লাভস থাকে, এটাও ফিল হয় না। 4 বছরে এখনো আমার কোনো সার্জারি হয়নি ইঞ্জিনে, ইভেন ট্যাপেট সাউন্ডও আসেনি। সো ইঞ্জিনের রিলায়েবিলিটি নিয়ে কোনো প্রশ্ন আসে না। শুধুমাত্র দুটো জায়গায় একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে অরুণাচলে যখন আমি যাই, বুমলা পাস থেকে যখন আমি মাধুরী লেকে নামি, ওই স্ট্রেস, আর মুক্তিনাথ ওঠার মানে কাকবিনির পরের স্ট্রেসটা, ওখানে মনে হচ্ছিল গাড়ি যেন মুভ করছে না, 20, 25, 30-এর বেশি আর গাড়ি যাচ্ছে না। তো ওটা নিয়ে টেনশনের কিছু নেই। পরে যখন রিসার্চ করলাম, দেখলাম ওখানে হাইটের সঙ্গে সঙ্গে ওই যে চ্যানেলটা, এয়ার চ্যানেলটা পাহাড়ের মাঝখান দিয়ে, সেখানে অক্সিজেনের লেভেলটা খুবই কম, এবং এর যা টর্ক আছে পাহাড়ে ওঠার জন্য পারফেক্ট। টেম্পারেচার যত কমে, আমি দেখেছি ইঞ্জিনের স্মুথনেস যেন তত বেড়ে গেছে। মানে গাড়িটা তৈরি হয়েছে না পাহাড়ে ওঠার জন্য। তো নাম্বার 6, মানে এখনো অবধি এই 4 ইয়ার্সে আমি কোনো থার্ড পার্টি বা বাইরের ইঞ্জিন অয়েল ইউজ করিনি। আমি লিকুইড গান বা রয়্যাল এনফিল্ড যেটা প্রোভাইড করে সেমি সিনথেটিক, সেটা ইউজ করি। এবং এক হচ্ছে লো প্রাইস,
মোটামুটি 800 টাকার কাছাকাছি ওরা চার্জ করে, আমি সেটাই ইউজ করি। তো 800 টাকাতে গেলেই তোমার ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে আমি মোটামুটি 7 থেকে 8,000 কিলোমিটার অবধি ইউজ করি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যেমন নেপাল রাইড করে এসে 3,000 কিলোমিটার পরে আমি ফেলে দিয়েছিলাম, ডিপেন্ডিং অন দ্য রাইডিং হ্যাবিট, রাইডিং সিচুয়েশন, ক্লাইমেট কন্ডিশন এক্সেট্রা এক্সেট্রা। বাট এটা বলতে পারি এটা যথেষ্ট ইকোনমিক্যাল। তবে তোমরা যদি চাও এখানে ফুল সিনথেটিক দিয়ে ইউজ করতেই পারো, এবং তাতে তোমাদের পারফরমেন্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং অয়েল এবং মাইলেজটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমাকে জানিও অবশ্যই। আর 7 নাম্বার হচ্ছে ব্রেক। আমি এই গাড়ি হিসাবে মনে করি ব্রেকিং ইজ ভেরি গুড। অনেক অকওয়ার্ড সিচুয়েশন হয়েছে এবং তাতে দুটো ডিশই আমার যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে। দুটো ডিস্ক প্যাডের মধ্যে শুধু রিয়ারটাই আমি পাল্টেছি, তাও সেটা 50% মতো ক্ষয় হয়েছিল, সার্ভিস সেন্টার বললো পাল্টে নিতে। সো এখানে পার্টসও কিন্তু যথেষ্ট অ্যাভেলেবেল, ডিস্ক প্যাড, ডিস্ক ব্রেক, ইঞ্জিন অয়েল, এগুলো নিয়ে আমি ফুল স্যাটিসফাইড। বাট ফার্স্ট কন যেটা আমি বলবো দ্যাট ইজ দ্য টায়ার। তো মোটামুটি খুব একটা মাঝখানে আমার, যেটাকে আমরা চলতি ভাষায় বলি বিট নাকি, সেটা নেই। মানে আমি হয়তো আর কিছু হয়তো 4-5,000 কিলোমিটার চালাবো, দেন আমাকে এটা চেঞ্জ করতে হবে। তো এটা তো আর রয়্যাল এনফিল্ড বানায় না, বানায় তো সিয়েট। তাহলে বলার কি কারণ, বলছি আসো। এটাও স্টক টায়ার, রিয়ার টায়ার, এটাও সিয়েট মেকিং। কিন্তু মজা হচ্ছে এটা আন্ডার ওয়ারেন্টিতে আমি 2 বছর আগে একবার চেঞ্জ করেছি। 2 বছর ঠিক নয়, 1.5 বছর আগে একবার চেঞ্জ করেছি আন্ডার ওয়ারেন্টি। খরচ পড়েছিল আমার 200 টাকা প্রোরেটা বেসিস, মানে যতটা আমি ইউজ করেছিলাম সেই খরচ, আর 100 টাকা হয়েছিল টায়ার ফিটিংয়ে খরচ নিয়েছিল। আমরা যখনই একটা বাইক কিনি, ছোটোখাটো রাইডার হিসাবে পাহাড়ে যাওয়ার স্বপ্ন থাকে, আর পাহাড় মানে অফরোডিং, আর অফরোডিং মানে কাদা জল, বরফ গলা জল। তো মেন সমস্যা হচ্ছে এটা যেহেতু ক্রুজার বাইক, তো এটা মেনলি কিন্তু হাইওয়ে ওরিয়েন্টেড। সো বেটার মাইলেজ কেন চার্ন আউট করছে ফর দিস টায়ার্স। কিন্তু সামান্য জল কাদা হলেও আমার ভেতরে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়, কেন পিছনের চাকায় ওয়েট গ্রিপ ভেরি 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 পুয়ার। সামনে তোমার দেখতেই পাচ্ছ টায়ার ক্ষয়ে গেছে, মানে এমনিতেও নরম সফট কম্পাউন্ড। মেজর ড্রব্যাক সেটা হচ্ছে সিএটের এই টায়ার প্রোভাইড করা। বেটার হচ্ছে এটাকে চেঞ্জ করে নেওয়া। হয়তো আমি নেক্সট টাইম কোথাও গেলে এটাকে চেঞ্জ করে নেবো, মিক্সড, মানে হাইওয়ে প্লাস অফরোডিং দুটোই করবো। নাম্বার 2, দ্যাট ইজ মোস্ট ভাইটাল কনস অফ রয়্যাল এনফিল্ড, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয় যে কোনো সোশ্যাল মিডিয়া বা রাইডিং গ্রুপে, দ্যাট ইজ কোয়ালিটি। তাহলে বলবো, একটু আগে স্মুথ বললাম, ইঞ্জিন ভালো বললাম, ব্যালেন্স ভালো বললাম, হোয়াটস দ্য কোয়ালিটি? এটা হচ্ছে স্টক মিরর, যার প্রাইস অ্যাপ্রক্স 4K মতো বোধ হয়। মিররের পিছনে যে অ্যাডিসিভ থাকে সেটা লুজ হয়ে গেছে, এটা আমি অলরেডি চেঞ্জ করেছি। 280 অনলি। নাম্বার 2, দ্যাট ইজ ভাইব্রেশন। আপ টু 60 কিলোমিটার ইটস ওকে ফাইন ম্যানেজেবল, বাট আফটার দ্যাট এটা যথেষ্টই ভাইব্রেশন করে। হ্যাঁ, এটা ম্যানেজ করা যেতেই পারে, কারণ সকলে এটা ব্যবহার করতে করতে ইউজ টু হয়ে যাবে। নাম্বার 3, ক্যাপটা কোথায়? ক্যাপটা নেই, হারিয়ে গেছে। নাম্বার 4, এটা খুলে গেছে, আঠা দিয়ে লাগিয়েছি। নাম্বার 5, এটা যখন তখন বাপি বাড়ি যা হয়ে যাবে, এবং এটা প্লাস্টিক, এলইডিও দেয়নি, এতটাই কস্ট কাটিং হয়েছে। নাম্বার 6, এই আমার 4,000 টাকার লেগ গার্ড। এই হচ্ছে আমার 4,000 টাকার লেগ গার্ড। এই পার্টসটা আমাকে পাল্টাতে হবে, যার কস্টিং হচ্ছে 500 রুপিস। নাম্বার 7, এই অয়েলটা একটা ভাইটাল অয়েল, এবং আমি মনে করি এর এখানে একটা গার্ড প্রোভাইড করা উচিত ছিল, অ্যাক্সিডেন্টাল ফল হলে গান। সে বড় চর্চিত আরো একটা জিনিস বলছি, এটা আমারও খারাপ লাগছে, দ্যাট ইজ আ সাইলেন্সার। এর ভেতরে এরকম পোর্শনে একটা জালি টাইপের আছে, যেটা কিনা সাউন্ডটাকে কন্ট্রোল করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা রাস্টিং করে গেছে 4 বছরের মধ্যেই। এবং যখন আমরা নর্থ বেঙ্গল থেকে নামছিলাম, তো এটা এতটাই আওয়াজ হচ্ছিল পিছনে, মনে হচ্ছিল থার্ড পার্টি সাইলেন্সার লাগিয়েছি। আমি জানি না এরপর আমার চালান দিতে হবে কিনা। সাইলেন্সার আমাকে চেঞ্জ করতে গেলে 4,000 রুপিস আমাকে খরচ করতে হবে। তোমরা এক্সস্টটাও শুনে নাও, আগের থেকে অনেক ভারী হয়ে গেছে। এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন, বুঝতেই পারছো বেশ কিছুটা আওয়াজটা ফেটে গেছে। তার মেইন কারণটা হচ্ছে ভেতরে যে নেটটা আছে সেটি ওয়েস্ট হয়ে গেছে। ক্যাপের এই যে পোর্শনটা আছে, যখনই ক্লিনিং হবে, যখনই রেইনফল হবে, এই পুরো জায়গাটা জল জমে থাকে। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তুমি যে বসেছো, গাড়ি স্টার্ট করলে জলটা গড়িয়ে হয়ে গেল। তো এগুলো যেন সেই রয়্যাল ফিলিংস এর মধ্যে খানিকটা কাঁটার মতো লাগছে। ওকে ফাইন, চলো এবার যাই নেক্সট কনসে। টু বি অনেস্ট, এটা কনসের মধ্যে পড়ে না, বাট যেহেতু এটাই আমার শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসের সঙ্গী, তাই এটা আমি কনসের মধ্যেই ফিরবো। সেটা হচ্ছে পজিশন অফ ফুট ব্রেক। আসলে যখন আমরা হাইওয়েতে রাইড করি, পশ্চাৎভাগে এতটাই মাঝে মধ্যে ব্যথা হয়, বা পাহাড়ে যখন অফরোডিং হয়, তখন মনে হয় একটু দাঁড়িয়ে গেলে ভালো হয়। কিন্তু যেহেতু ইটস আ ক্রুজার বাইক, কেন এখানে কখনোই তোমরা স্যাডেল করতে পারবে না।
নেক্সট নাম্বার 4, সেটা হচ্ছে ইঞ্জিন পাওয়ার। আর যখন আমরা হাইওয়েতে ক্রুজ করি তখন মনে হয় যদি 4 to 5 বিএইচপি বা 3 বিএইচপি মোর পাওয়া যেত অ্যান্ড 100-120 মাঝে মধ্যে যদি ক্রুজ করা যেত তো এটা সত্যি খুবই ভালো হতো। আমি 5 নাম্বার যেটা বলছি সেটা হচ্ছে হেডলাইট। তো নো ডাউট ডিআরএলটা আমি খুবই পছন্দ করি, এক ঘর লাগে ডিআরএলটা, কিন্তু যে বাল্ব আছে তার পাওয়ার কিন্তু খুবই কমতি। বিশ্বাস হচ্ছে না? এই দেখো, পকেটের পয়সা খরচা করে এটা লাগাতে হয়েছে। অ্যাকচুয়ালি এর যতটা থ্রো পাওয়া যায় দ্যাট ইজ ভেরি গুড এনাফ ফর 60 kmph, বাট হাইওয়েতে যদি তার থেকে বেশি ছুটতে হয় তোমাকে অক্সিলারি লাগাতেই হবে, আর এর জন্য তোমার নিজের গাটের করেই খরচ করতে হবে। নাম্বার 6, দ্যাট ইজ ইউনিক ওয়ান, নেভিগেশন। আমি একটু আগে বললাম এটা ক্রুজার বাইক, কিন্তু আমরা ঘুরতে যাই পাহাড়ে, জলে, জঙ্গলে, কিন্তু দেখো নেভিগেশন আছে। এটা অলরেডি দেখো, এটা কিন্তু অটোমেটিক। আমরা ডে লাইটে যাচ্ছি, ব্ল্যাক দেখতে পাচ্ছ, কিন্তু রাত্রিবেলা দেখবে এটা ব্রাইট হয়ে যাবে। ঠিক আছে, এ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, নিজের মতো করে কানেক্ট হয়, নিজের মতো ডিসকানেক্ট হয়ে যাবে, এবং যেই মুহূর্তে তোমার টার্নের দরকার সেই মুহূর্তেই ও টার্নটা দেখাবে না। মানে বলতে চাইছি দ্যাট ইজ নট রিলায়েবল, নেভিগেশন ইজ নট রিলায়েবল। তোমাকে দিনের শেষে মোবাইলের সঙ্গে কানেক্ট করতে হবে, গুগল বাবাকেই ডাকতে হবে, তাহলে সেখান থেকেই দেখো। কাজে এর জন্য 5-6 হাজার টাকা খরচ করা কোনো মানে হয় না। এটা প্রোজ না কনস আমি জানি না, বাট এটাকে আমি কনসের মধ্যেই ধরছি। মানে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে রয়্যাল এনফিল্ডের এই স্পেশাল যুগান্তকারী টেকনোলজিটা আমার ঠিক পছন্দ হয়নি। হ্যাঁ, এর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, এটা ফাস্ট চার্জিং হয়। এর পজিশনটা এতটাই খারাপ জায়গাতে মোটামুটি 3 থেকে 4 বার ইউএসবি না চেঞ্জ করলে ওটা ঠিক ইনসার্ট হয় না। সো এটা যেন ইউজ করার জন্য রয়্যাল এনফিল্ড দেয়নি, এই ফিচার্সটা দিয়েছে ইউজার থেকে লুকিয়ে রাখার জন্য। নাটক করো না প্রিয়, আসল কথায় আসো। এটা হচ্ছে রেয়ার সিট। একে তো বাবু সাইজে ছোট, লম্বাই ছোট, এবং কুশনিং একটু কম। দ্যাট ইজ নট কমফোর্টেবল ফর পিলিয়ন রাইডার্স। সাসপেনশনটাও তুলনামূলক পিছনের স্টিফ, এবং তার সঙ্গে এইটা, হ্যাঁ এখানে একটা কাজ করেছে, সেটা হচ্ছে ব্যাকরেস দিয়ে তোমাকে সুবিধা দিয়েছে, কিন্তু ওভারঅল যদি তোমরা স্ট্যান্ডার্ড সাইজ হও গায়া, বাট আমার মতো হলে ইটস ভেরি কুল। সো আমার ক্ষেত্রে এটা অসুবিধা না হলেও প্র্যাকটিক্যালি মেজরিটি অফ দ্য লোক বলেছে পিলিয়নের ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা। স্পেশালি তুমি যখন লং রাইডে যাবে, তোমার এপাশে লাগেজ থাকবে, পিছনে লাগেজ থাকবে, সেক্ষেত্রে এখানটা স্পেসটা যথেষ্টই কম। সেক্ষেত্রে এপাশ থেকে যদি সামান্য 1-2 ইঞ্চি এক্সট্রা এক্সটেন্ড করা যেত বা করে দিত, এটা খুবই ভালো হতো। 9 নাম্বার, এটা কিন্তু টুরিং এর জন্য খুবই ভাইটাল। সেটা হচ্ছে এখানে একটা অয়েল সিল গার্ড দেওয়ার দরকার ছিল। ক্লাসিক গেলেও হয়তো তোমরা দেখতে পাবে, বা হান্টারও দেখা যাবে, কিন্তু এক্ষেত্রে যদি ট্রিপে গেলে তোমাদের কোনো সমস্যা হয় বা রাইডে গেলে, এটা কিন্তু একটা ফ্যাটাল জিনিস হবে। হ্যাঁ, আমাদের গা হাত পা খুব শক্ত মজবুত, আমরা ভাঙা অয়েল সিল নিয়ে ঘুরে আসতে পারি, এবং করেছেও অনেকে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটা হচ্ছে ফুয়েল গজ। দেখতেই পাচ্ছ এখন দুটো দেখাচ্ছে, আমি অলরেডি 52 কিলোমিটার চলে ফেলেছি। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ফুয়েল গজ অ্যাকুরেসি। আমি বলতে চাইছি না এটা পুরো অ্যাকুরেট হোক, মোটামুটি 5 লিটারের রিজার্ভ আছে, 15 লিটার অব্দি তেল ভরা যায়, দ্যাট ইজ 10 লিটার এক্সেস। তো ইনিশিয়ালি কিন্তু আমার ক্ষেত্রে এটা মেনটেন হতো, মোটামুটি ও 5-6 লিটারের কাছাকাছি এসেই ওটা দেখাতো। অ্যান্ড আমি এরপরেও 10 লিটার প্লাস, তোমরা জানো ট্যাঙ্কিতে সবসময় একটু এক্সট্রা ভরা যায়, তেল ভরতে পারতাম। বাট নাও ইট ইজ সেটা আরও ফল্টি হয়ে এসছে। মোটামুটি তোমার 7-8 লিটার, মানে যেখানে 5 লিটার কোম্পানি বলেছিল প্রথম দিকে যে 5 লিটার থাকলে ওটা ব্লিঙ্ক করবে, সেখানে এখন হয়তো 8 লিটার, কখনো কখনো 9 লিটারও ব্লিঙ্ক করে যায়। মানে তোমাকে মোটামুটি তুমি কত কিলোমিটার কভার করলে আর তোমার রাইডিং হ্যাবিটে তোমার এভারেজ কত দেয়, সেই হিসাবে কিন্তু তেলটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং মেটেরিয়াল ক্ষেত্রে আমি দেখেছি ফুল ট্যাঙ্কি থাকলে এটা বেটার পারফর্ম করে। সো যখনই ফুয়েল গজ তখনই তুমি তেলটা ফুল করে নাও। এই হলো আমার এই 4 বছরে 25,000 কিলোমিটার চালানোর প্রোস এবং কনস তোমাদের বললাম। যদি তোমাদের ক্ষেত্রে আরও কিছু এক্সট্রা হয়ে থাকে সেটা আমাকে জানাও, তাহলে সাজেশন কি হবে, কিনবো কি কিনবো না। তার মধ্যে তোমরা 5বার করে হেসে যাও আমি জানি, কারণ আমি ক্রুজার বাইককে নিয়ে রাইড করেছি, পাহাড়ে চাপিয়েছি, কাজে ওই কনসগুলো ক্রুজারের আর ক্রুজারের গুলো টুরারে হতে পারে না। যাই হোক, এটাকে আমি এখন গাদা পিঠে ঘোড়া করেছি, আমি পাহাড়েও নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয়নি। অফ এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160, কোথাও আমার কোনোদিন গুঁতো খায়নি, স্পিডিতেও কোথাও ওয়াট খায়নি। 2বার পড়েছে জলের জন্য ওয়াটার ক্রসিংয়ে, বাট নিচে কখনো ড্যাশ হয়নি। ইভেন আমার ট্যাঙ্কি যা আছে কোথাও শেষ হয়নি। আবার দেখো, যেহেতু এটা টুরার বাইক, এই জন্য এর কি হচ্ছে, দুটো হুইলের মাঝখানে ডিস্টেন্স, মানে হুইল বেসটা অনেক বড়,
তার সত্ত্বেও কিন্তু কোনো পাহাড়ে ঘুরতে আমার অসুবিধা হয়নি। সো তুমি যদি বাইকটা মন থেকে পছন্দ করো, আমি বলতেই পারি ইউ ক্যান গো ফর ইট। হাইওয়েতে একটু বেশি থ্রটল মারতে চাও, তাহলে অবশ্যই আমি বলবো হিমালয়ান বা GS 310 বা ট্রায়াম্ফ, যে কোনো একটা তোমরা চুজ করতে পারো, বা গোরেল্লা। অ্যান্ড অফকোর্স এক্ষেত্রে আমি বলবো তোমরা নিঃসন্দেহে কারো কথা না শুনে আগে নিজেরা টেস্ট ড্রাইভ দাও, কোনটা তোমার ড্রাইভিং স্কিলের সঙ্গে ফিট করে সেটা তোমরা চুজ করো। অ্যান্ড যারা এক্সিস্টিং মিটিওর কিনে ফেলেছেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সো একে নিয়ে আপনি পাহাড়ে উঠতে পারবেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। শুধু দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এক, ইঞ্জিনের সাউন্ড এবং ট্যাপেট সাউন্ড, এ দুটো যদি কন্ট্রোলে রাখতে হয়, থ্রটেল অলওয়েজ আপনাকে ধীরে 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 বাড়তে হবে। আর 2 নম্বর হচ্ছে গিয়ার স্পিডের দিকেও খেয়াল করবেন। কেন এটা বললাম, শোরুম থেকে আমাকে বলেছিল 4th গিয়ারে 80 অব্দি তোলার পর গিয়ার চেঞ্জ করলে তাহলে ইজিলি 120 উঠবে, বাট আমি দেখেছি 4th গিয়ারে 60 রাখার পর করলে মাইলেজ এবং ইঞ্জিনের স্মুথনেস দুটোই বেটার থাকে। ব্রেকিংটাও সেইভাবে করবেন, সো ইট উইল পারফর্ম অ্যাজ এ বিস্ট। আপনি যত খুশি লোড চাপান, পাহাড়ে নিয়ে যান, তুলে দেবে। টার্নিং যেরকমই হোক না কেন এটা আরামসে ঘুরে যাবে। সো আর কি, চলুন এনজয় করুন, পাহাড়ে চলুন।